ফার্সি ভাষায় একটা লাইন আছে, গর ফিরদৌস বার রুয়ে জমি আস্ত, হামি আস্ত, হামি আস্ত, হামি আস্ত। মনে করা হয় পার্সিয়ান লেখক আমির খসরু যখন কাশ্মীরকে তার নিজের চোখ দিয়ে দেখেছিলেন, তার সৌন্দর্যকে ভাষায় প্রকাশ করার জন্য তিনি এই লাইনটি লিখেছিলেন, যার বাংলা মানে হলো, যদি এই পৃথিবীতে কোথাও স্বর্গ বলে কিছু থেকে থাকে তাহলে সেটা রয়েছে এখানেই, এখানেই, এখানেই। তো ছোটবেলা থেকেই কাশ্মীরের এই সৌন্দর্যের কথা অনেকের মুখেই শুনেছি, কিন্তু সামনাসামনি সেই সৌন্দর্য দেখতে কেমন লাগে তা কেবল কল্পনাতেই সীমাবদ্ধ ছিল। আর 30-এর গণ্ডি পার করে অবশেষে যখন সেই কল্পনা বাস্তবায়িত হলো, তখন সমস্ত চিন্তা শক্তিকে একাগ্র করেও বাস একটাই কথা মনে হচ্ছিল, জীবনে নিশ্চয়ই কিছু পুণ্য সঞ্চয় করেছি, যার জন্য আজ আমি এই স্বর্গে আসতে পেরেছি। তবে জীবনের প্রথমেই কাশ্মীর ট্রিপটা অ্যাকচুয়ালি কাশ্মীর ঘোরার জন্য ছিল না। এখানে আসার পিছনে কারণ ছিল অন্য কিছু, যেটা জানার জন্য যেতে হবে কয়েকটা মাস পিছনে। গুড মর্নিং এভরিওয়ান। তো এইবার 2026 সালে আমি যাচ্ছি শ্রী অমরনাথজি যাত্রায়, এবং আশা করি তোমরা সবাই জানো অমরনাথ যাত্রায় যাওয়ার আগে কিন্তু অনেক আগে থেকে একটা রেজিস্ট্রেশন করতে হয়, যার জন্য দরকার পড়ে কিন্তু একটা মেডিকেল সার্টিফিকেট, এবং সেই সার্টিফিকেট ইস্যু করে কিন্তু লোকাল গভর্নমেন্ট হসপিটাল। তো আজকের তারিখ হচ্ছে 16 এপ্রিল 2026, এবং ফাইনালি আজকের গিয়ে কিন্তু আমি আমার মেডিকেল সার্টিফিকেট পেলাম আমাদের বারুইপুর সাব ডিভিশনাল হসপিটাল থেকে। এই হচ্ছে তার কপি, দেখতে পাচ্ছ। তো যেমনটা দেখলে, আমাদের কাশ্মীর আসার অ্যাকচুয়াল রিজন ছিল শ্রী অমরনাথজি যাত্রা, কিন্তু শ্রীনগরে পা রাখার সাথে সাথেই জানতে পারি যে খারাপ ওয়েদার কন্ডিশনের জন্য যাত্রা এখন বন্ধ রয়েছে। তো এই অবস্থায় আমাদের হাতে ছিল 5 দিন, আর আমরা ঠিক করি দিনগুলো নষ্ট না করে বরং কাশ্মীর ঘুরে দেখে নেব, যার মধ্যে প্রথম দিনটা এক্সপ্লোর করি শ্রীনগরের ফেমাস ডাল লেক, এবং আজ অর্থাৎ দ্বিতীয় দিন প্ল্যান করি সোনমার্গ যাওয়ার। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ এপিসোড অফ কাশ্মীর সিরিজ। যেমনটা তোমরা জানো, আমি কাশ্মীর এসেছিলাম শ্রী অমরনাথ যাত্রার জন্য, কিন্তু ভারী দুর্যোগের কারণে যাত্রা এখন বন্ধ রয়েছে, যার জন্য আনফর্চুনেটলি যাত্রা করতে পারিনি। কিন্তু তাই বলে কিন্তু দিনগুলো বেকার নষ্ট করা যাবে না। গতকাল অর্থাৎ লাস্ট এপিসোডে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই ডাল লেকের সৌন্দর্য এবং শিকারা রাইডের এক্সপিরিয়েন্স, এবং আজকের অর্থাৎ 21শে জুলাই চলে যাবো হচ্ছে সোনমার্গের দিকে। অ্যাকচুয়ালি যাবো বালটালের দিকে, এবং যাওয়ার পথে রাস্তায় পড়বে সোনমার্গ, এবং সোনমার্গে যা যা সাইট সিন এখন ওপেন রয়েছে সেগুলো সবই ঘুরে দেখে যাব। এমনিতে তো কাশ্মীরে এরকম অনেক জায়গায় রয়েছে হুইচ ইজ কম্পেয়ারেবল টু হেভেন, কিন্তু আমি এসেছিলাম একটা গ্রুপের সাথে। যদি একা হতাম তাহলে হয়তো শ্রীনগর থেকে একটা হিমালয়ান রেন্ট করে নিয়ে নিজের পছন্দ মতো কিছু জায়গা ঘুরে দেখতাম, কিন্তু গ্রুপের সাথে থাকায় আমাকেও সেটাই করতে হয় যেটা সবাই প্ল্যান করে, এবং সবার মত ছিল শ্রীনগর থেকে বালটাল যাওয়ার। তো এখন ঘড়িতে টাইম হচ্ছে 11:42, আর একটা ছোট্ট টি ব্রেকের জন্য দাঁড়িয়েছি। এই পিছনে একটা ধাবা রয়েছে, এখান থেকে সোনমার্গ বাকি রয়েছে এখনও 42 কিলোমিটার, আর এখান থেকে সামনের ভিউ কিছুটা এইরকম। এবার বালটাল হলো অমরনাথ যাত্রার বেস ক্যাম্প, আর যেহেতু আমাদের কাশ্মীর আসার অ্যাকচুয়াল রিজনই ছিল অমরনাথ দর্শন, তাই এখনও পর্যন্ত প্রায়োরিটিতে ওটাই রাখা হয়, এই ভেবে যে যদি বালটাল থেকে রুট খুলে দেয়, আর যদি ওয়েদার খারাপ থাকার কারণে একান্ত নাই খোলে, তাহলে বালটাল যাওয়ার পথেই পড়বে সোনমার্গ। তো এই প্ল্যানিংয়ের সাথে যখন আমরা সোনমার্গ এসে পৌঁছই, তখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর 1টা। তো এই পর্যন্ত আমি কাশ্মীরের একরকম রূপ দেখেছিলাম, কিন্তু এইখানে আসার পর আমার চোখের সামনে যা ছিল, তো যেহেতু কাশ্মীর আসার কারণ আমাদের কাশ্মীর ঘোরা ছিল না, তাই সত্যি বলতে সোনমার্গের পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলোর সম্বন্ধে খুব একটা ক্লিয়ার আইডিয়া ছিল না আমার।
তবে এখানে আসার পর জানতে পারি যে সোনমার্গের সবচেয়ে পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন হলো থাজবাস গ্লেশিয়ার, যেখানে ঘোড়ায় করে যেতে হয়। এবার আমি তো যাওয়ার জন্য খুবই এক্সাইটেড ছিলাম। তো এখন আমরা একটা লোকেশনে এসেছি, এখান থেকে থাজিবাস গ্লেশিয়ার যাওয়া যাবে, যেটা এখান থেকে ঘোড়ায় যাওয়া যায় বা ট্রেক করেও যাওয়া যায়। তো এখন আমরা ডিসাইড করছি, দেখি কিভাবে যাব। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভারী বৃষ্টি শুরু হয়ে যায় এবং গ্রুপের বাকিরা সিদ্ধান্ত নেয় না যাবার। তো এই পরিস্থিতিতে আমিও বাধ্য হয়ে গ্রুপের বাকি সবার সাথে সেদিন চলে যাই বালটাল বেস ক্যাম্পে। তো আমরা এসে পৌঁছালাম এখন বালটাল বেস ক্যাম্পে, আর এখানে এসেও কিন্তু দেখছি সেই একই অবস্থা, প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে, দেখতে পাচ্ছ রেনকোট পরে রয়েছি। তো যারা জানো না, অমরনাথ যাত্রায় বেস ক্যাম্প হলো সেই জায়গা যেখানে সমস্ত যাত্রীদের জন্য ফ্রিতে থাকা খাওয়ার ব্যবস্থা থাকে। এখানে খাওয়া দাওয়া সম্পূর্ণ ফ্রিতেই হয় এবং থাকার জন্য 100 টাকা বা 200 টাকায় ক্যাম্প পেয়ে যাওয়া যায়। তো সেদিন বেস ক্যাম্পে এসে আমরাও একটা ক্যাম্প নিয়ে সেদিন রাতটা স্টে করি। আজ কাশ্মীরে আমাদের তৃতীয় দিন। এখনও পর্যন্ত অমরনাথ যাত্রার রুট ওপেন হওয়া নিয়ে কোনো খবর ছিল না। বাড়ি থেকে প্রায় 2400 কিলোমিটার দূরে এসেও আর মাত্র 15 কিলোমিটার দূরে থাকা পবিত্র গুহার দর্শন করতে না পারায় মনের মধ্যে একটা খারাপ লাগা তো ছিল, কিন্তু তাই বলে গোটা দিনটা চুপচাপ ক্যাম্পে বসে কাটানোর কোনো ইচ্ছেই আমার ছিল না। এদিকে গ্রুপের বাকি কেউই কোথাও যেতে রাজি ছিল না। তো আমি ডিসাইড করি একাই বেরোনোর, এবং এই সময় আমার পরিচয় হয় আমাদেরই ক্যাম্পের সামনে থাকা একটা গ্রুপের সাথে, যারা আমার সাথে যেতে রাজি হয়। তো কাশ্মীরের সিচুয়েশান এখন ভালো নেই। আজকের 23শে জুলাই, এখন বালটালেই রয়েছি। আর গতকাল অনন্তনাগের লালচকে টেররিস্ট অ্যাটাক হয়ে গেছে, হয়তো অনেকেই নিউজে শুনেছো। আমার একার আর যাওয়ার সেজন্য ইচ্ছা ছিল না, কিন্তু এই ফ্যামিলিটা দেখতে পাচ্ছ, আঙ্কেল আন্টি আরও অনেকে রয়েছে, এদের সাথে আমার পরিচয় হলো। আমরা যে টেন্ট হাউসে রয়েছি ওখানেও এরা রয়েছে, তো এরা সবাই যাবে বললো, তাই আমি আজকে এদের সাথে যাচ্ছি। তো বেস ক্যাম্প থেকে সোনমার্গ ছিল মাত্র 10-12 কিলোমিটার, আর আমরা একটা গাড়ি বুক করে নিয়ে পৌঁছাই থাজবাস গ্লেশিয়ার যাওয়ার স্টার্টিং পয়েন্টে। এটা সেই জায়গা যেখান থেকে গতকাল আমাকে এসেও ফিরে যেতে হয়েছে, বাট নাও আই এম রেডি টু উইটনেস দ্য হেভেন আই হ্যাভ হিয়ার্ড সো মাচ অ্যাবাউট ফ্রম আদার্স। তো এখন আমি রয়েছি সোনমার্গের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ট্যুরিস্ট অ্যাট্রাকশন, যার নাম হচ্ছে থাজবাস গ্লেশিয়ার। আমার পিছনে তোমরা যে ভিউ দেখতে পাচ্ছ, পুরো মেঘে ঢেকে রয়েছে, পাহাড় আর গ্লেশিয়ার দেখা যাচ্ছে। এখান থেকে টোটাল 4.5 কিলোমিটারের ট্রেক করে যেতে হয়, পায়ে হেঁটে ট্রেক করেও যাওয়া যায় অথবা ঘোড়ায় করেও যাওয়া যায়। এবার আমি যে গ্রুপটার সাথে এসেছি, এরা সবাই কিন্তু ঘোড়ায় যাবে বলে ঠিক করেছে। আর তাছাড়া এত দূরে এসে বাড়ি থেকে এই ট্রেক রুট সম্বন্ধে আমার ঠিকঠাক আইডিয়াও নেই, সেজন্য আমিও ঘোড়ায় করে যাবো বলেই ঠিক করেছি। লাইফে ফার্স্ট টাইম আমার হর্স রাইডিং এক্সপিরিয়েন্স হবে। তো নর্মালি আমি ঘোড়া বা খচ্চরের পিঠে চেপে কোথাও যাওয়াটা প্রেফার করি না, পায়ে হেঁটে ট্রেক করতেই আমার বেশি ভালো লাগে। কিন্তু এইখানে আসার আগে আমি এই জায়গাটার নামও কোনোদিন শুনিনি, এবং এই 4-5 কিলোমিটারের ট্রেক রুটের সম্বন্ধেও কোনো রকম আইডিয়া আমার ছিল না। তাই আমিও বাধ্য হয়ে বাকি সবার সাথে ঘোড়ায় যেতে রাজি হই। এবার এখানে আমার কোনো রকম আইডিয়াই ছিল না যে আগে আমার জন্য কোন জায়গা অপেক্ষা করে আছে। প্রথমবার ঘোড়ার পিঠে বসার জন্য একটু ভয় তো লাগছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই ওপেন ভ্যালির মধ্যে এসে পড়ি। চারিদিকে সবুজ ল্যান্ডস্কেপের সাথে হালকা হালকা বৃষ্টি। এমন সময় আমাদের ঘোড়া চালকের থেকে জানতে পারি এই ভ্যালিতে শুটিং হয়েছিল বজরঙ্গি ভাইজান মুভির। এইভাবে প্রায় ঘন্টা খানেকের হর্স রাইডের পর যে জায়গায় এসে পৌঁছই, তার সৌন্দর্য দেখে আমার মন নিজে থেকেই বলে ওঠে, যদি এই পৃথিবীতে কোথাও স্বর্গ বলে কিছু থেকে থাকে, তাহলে সেটা বোধহয় এখানেই, এখানেই, এখানেই। তো এখন ফাইনালি এসে পৌঁছালাম থাজিবাস গ্লেশিয়ারের কাছে, মানে ফেজ 2তে, যেখান থেকে লাস্ট পয়েন্ট। আর আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ, ওইদিকে রয়েছে হচ্ছে গ্লেশিয়ার পয়েন্ট, আর ওইদিক থেকে জলের স্রোত দেখো, জল নামছে দেখো। তোমরা যারা সোনমার্গ বেড়াতে আসছো, এই জায়গাটা একটা মাস্ট ভিজিট পয়েন্ট, দারুণ জায়গা, না আসলে বিশাল মিস হতো। তো গ্লেশিয়ার এখান থেকে অনেকটাই দূরে ছিল, যেখানে যাওয়া সম্ভবত পসিবল নয়, কিন্তু সামনের এই পুলের উপর দিয়ে ঝর্ণার তীব্র স্রোতটা পার করে ওপারে গেলেই ল্যান্ডস্কেপটা আরও সুন্দর হয়ে যায়।
আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, কোথায় এসছি আমি আসবো কিনা সেই নিয়ে কনফিউশনে ছিলাম। ভাগ্যিস এসছি। এইখান থেকে পুরো ঝর্ণার জলের বয়ে যাওয়া অংশটা আরও ভালোভাবে উপভোগ করা যাচ্ছিল। তো বেশ খানিকটা সময় ওখানে কাটিয়ে আমি ভাবলাম উপরের দিকে আর কতটা যাওয়া যায় একটু দেখে আসি, কিন্তু কিছুটা সামনে এগোতেই আবার সেই প্রচণ্ড বেগে বয়ে যাওয়া ঝর্ণার সামনে এসে দাঁড়িয়ে যেতে হলো। বুঝলাম এর ওপারে আর বোধহয় যাওয়া সম্ভব নয়। তবে এখানে দাঁড়িয়ে দূরে গ্লেশিয়ারটা খালি চোখে অস্পষ্টভাবে দেখে নিলাম। তো ভাই, গ্লেশিয়ার পয়েন্ট এখান থেকে অনেক দূরে, যাওয়া সম্ভব নয় কোনোভাবে। আমরা এই ফেজ 2 পর্যন্ত, মানে যেখানটায় হচ্ছে ঝর্ণার জল নেমে আসছে এত ফোর্সে, সেই জায়গাটা থেকেই আমরা লাস্ট যা দেখলাম দারুণ সুন্দর জায়গা। যদি এখানটায় না আসতাম বিশাল বড় মিস হয়ে যেত। এইবার আমরা আবার বেস ক্যাম্পে ফেরত যাওয়ার আগে ড্রাইভারকে জিজ্ঞেস করে জানতে পারি এখানে একদম কাছেই রয়েছে রাফটিং পয়েন্ট এবং সাথে একটা ভালো ভিউ পয়েন্টও। তো এখন আমরা রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়েছি টি ব্রেকের জন্য, আর এইখানটায় হচ্ছে রিভার ক্রসিং জিপ লাইন। এই দেখতে পাচ্ছ একটা টি ক্যাফে রয়েছে, আর এই হচ্ছে, আর ওইখানটায় দেখো লেখা রয়েছে রিভার ক্রসিং জিপ লাইন। এবার যেহেতু আমি আগেও করেছি তাই আমি এইবারে আর করলাম না, কিন্তু আমি যে আঙ্কেল আন্টির সাথে এসেছিলাম ওরা ট্রাই করলো। তো যেমনটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু জিপ লাইন হচ্ছে। আমি এই জিনিসটা এর আগে কিন্তু মানালিতে করেছি, আর 450 টাকা করে নিচ্ছে পার হেড। তো আমি যেহেতু এর আগে করেছি, শুধু আমি এখন আর ট্রাই করছি না। তবে ব্যাপারটা কিন্তু বেশ এক্সাইটেড। যারা করনি কখনো তারা কিন্তু এইখানটা যদি আসো সোনমার্গে, এই থাজবাস গ্লেশিয়ারের পয়েন্টের কাছাকাছি কিন্তু রয়েছে এই জিপ লাইন, তোমরা কিন্তু চাইলে ট্রাই করতে পারো। তো সোনমার্গের পপুলার টুরিস্ট স্পটগুলোর মধ্যে জোজিলা পাস ও 0 পয়েন্টও পড়ে, যেটা বালটাল বেস ক্যাম্প থেকে 18 কিলোমিটার, এবং আমি ডিসাইড করি যে আমি ওখানেও যাব, কিন্তু শুধু জোজিলা নয়, সাথে